আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদেরকে তপন স্যারের নবম অধ্যায় তরঙ্গ চ্যাপ্টারটাতে স্বাগতম। আজকে আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী সবগুলো সলভ করে ফেলবো। হ্যাঁ, এই চ্যাপ্টারে দেখো বেশ কিছু থিওরি আছে, বেশ অনেকগুলো জটিল জটিল সূত্র আছে যেগুলো আসলে একেবারে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার। তো এই সূত্রগুলো তোমাদের অনেক কঠিন মনে হয় আর কি। হ্যাঁ, তো দেখা যাক কতটা সহজ করে পড়া যায় আর কি। ঠিক আছে, চলো। হ্যাঁ, দেখো তো ফার্স্ট এমসিকিউটা কি বলতেছে। কোনো বস্তু টি সময়ে এন সংখ্যক কম্পন সম্পন্ন করলে তার কম্পাঙ্ক কত? কম্পাঙ্কের সংজ্ঞাটা কি, যে একক সময়ে কতগুলা সে বিট দিতে পারে, বিট না সরি, কতগুলা সে কম্পন তৈরি করতে পারে। তাহলে কি হচ্ছে, এই কি বলতেছে, টি সময়ে সে এনটা বিট দেয়, কম্পন দেয়, এনটা কম্পন দেয়। তাহলে 1 সেকেন্ডে এন বাই টি, এন্ড এটাই আমাদের কম্পাঙ্ক, এটাই আমাদের কম্পাঙ্ক। ঠিক আছে, একটি পূর্ণ কম্পনে টি সময়ে দশার পরিবর্তন 2π হলে কৌণিক কম্পাঙ্ক মানে কি? কৌণিক কম্পাঙ্ক মানে কি? ওমেগা। এটা তো আগের চ্যাপ্টার পড়া, তাই না? ওমেগা হচ্ছে কি 2πf, এটা ওমেগার একটা সূত্র। ঠিক আছে, কোন তরঙ্গের কম্পাঙ্ক এফ এবং পর্যায়কাল টি। পর্যায়কাল আর কম্পাঙ্কের সম্পর্কটা কি? এটা একে অপরের উল্টা, তাই না? একে অপরের বিপরীত এটা। ঠিক আছে, একে অপরের উল্টা। এই কারণে দেখো পর্যায়কালের একক হচ্ছে সেকেন্ড আর কম্পাঙ্কের কি পার সেকেন্ড অথবা হার্জ। কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ল্যামডা এফ, ও 19 থেকে শিখে আসতেছে এই সূত্র। ভি ইকুয়াল টু এফ ল্যামডা না, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো এখানে যে ঘুরায় পেঁচাই দিছে, কেউ যদি চূড়ান্ত বোকা না হয় তাহলে কিন্তু এটা ভুল করবে না। দেখো একবার, এফ এর এককটা কি? পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর ল্যামডার এককটা কি? এককগুলো তো তুমি জানো অ্যাটলিস্ট। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা মিটার। তাহলে সূত্র যদি ঠিক হইতে হয় তাহলে আমাকে এককগুলো তো মিলতে হবে। এককগুলো মিলে শুধুমাত্র এইটাতেই, এই যে এটা হচ্ছে পার সেকেন্ড, এটা মিটার, মিটার পার সেকেন্ড মিলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই সূত্র গুলানোরই কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, নিম্নোক্ত তরঙ্গের কোনটি অনুপ্রস্থ তরঙ্গ নয়? আচ্ছা, তরঙ্গ হচ্ছে দুই রকম। দেখো, একটা আর তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, এমনে যায়, কণাগুলা তার প্রস্থ বরাবর মুভ করে আর তরঙ্গটা যায় হচ্ছে এই বরাবর। ঠিক আছে, আরেকটা হচ্ছে এরকম যে এইভাবে 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 যায়। ঠিক আছে, এক জায়গায় সংকুচিত হয়, এক জায়গায় প্রসারিত হয়, এক জায়গায় সংকুচিত হয়, এক জায়গায় প্রসারিত হয়। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যে কণাগুলা তার দৈর্ঘ্য বরাবরই সংকোচন প্রসারণ করতেছে, যাচ্ছে হতো দৈর্ঘ্য বরাবর। এটা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ নয় মানে হচ্ছে কোনটা? লম্বিক তরঙ্গ, সেটা হচ্ছে শব্দ। ঠিক আছে, এই আর তরঙ্গ হচ্ছে আমাদের আলো, এই আলোতে কোনো মাধ্যম লাগে না। ঠিক আছে, আর তরঙ্গ যেটা, সেটাতে কোনো মাধ্যম লাগে না। এটা মেনলি যান্ত্রিক তরঙ্গ, এই ক্ষেত্রে মাধ্যম লাগে, যেটা কি শব্দ। ঠিক আছে, শব্দের কিন্তু মাধ্যম লাগে। নিম্নোক্ত তরঙ্গের কোনটি লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ? শব্দ। নিচের কোনটি কম্পাঙ্কের একক পার সেকেন্ড অথবা হার্জ? নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্যের একক নয়? তরঙ্গ দৈর্ঘ্য মানে তো একটা দৈর্ঘ্য, মিটার, মাইক্রোমিটার, সেন্টিমিটার, যে কোনো কিছু হতে পারে। হার্জ মানে তো পার সেকেন্ড, কম্পাঙ্কের একক। কোন তরঙ্গের উপর সমদশা সম্পন্ন, এটা হচ্ছে তরঙ্গ মুখের যেই সংজ্ঞাটা। ঠিক আছে, এরকম মেডিকেল কিন্তু সংজ্ঞা তুলে দেয়, তো সংজ্ঞাতে একটু জোর দিবা। তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণাগুলোর যে গতিপথটা, সেটা হচ্ছে তরঙ্গমুখ। ঠিক আছে, ধরো এখান থেকে যদি লাইট এভাবে রেডিয়েট করে, তাহলে সমদশা সম্পন্ন ওটার গতিপথ যেখানে, সেটাই হচ্ছে তার তরঙ্গ মুখ। যাই হোক, সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। তিনটি সুর শলাকা নেওয়া হলো যাদের কম্পাঙ্ক এরকম। শলাকা তিনটি। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত। দেখো, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে এফ ব্যস্তানুপাতিক ল্যামডা, তাই না? এই যে এফ কে যদি আমি এদিকে নিয়ে আসি, এন্ড ভি তো ধ্রুবক ধরলাম, একই মাধ্যমে বেগ ধ্রুবক থাকে, তাহলে এফ ব্যস্তানুপাতিক 1/, বা যাই হোক এফ সমানুপাতিক 1/, ল্যামডা। অর্থাৎ এইটা যদি কম্পাঙ্ক হয় তাহলে আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, সেটা হবে 525:315:105। ঠিক আছে না? 105 দিয়ে ভাগ দিয়ে দিলে হবে এটা।
ঠিক আছে, 105 দিয়ে ভাগ দিয়ে দিলে হবে এইটা। তপন স্যার বলতেছে এইটা, দ্যাট ইজ ওয়াই তোমরা এখন এই জিনিসটাকে মার্ক করে নেবা, এই কোয়েশ্চেনটাকে মার্ক করে নিতে হবে। ঠিক আছে, যে এখানে উত্তর ভুল দেওয়া, ঘ হবে, দেওয়া আছে গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, কিছুক্ষণ আগে দেখলাম না যে যখন জিনিসটা এরকম হয় তরঙ্গের কম্পন হচ্ছে এদিকে, রাইট, এই যে এইদিকে, তার সাথে সমকোণে সে অগ্রসর হচ্ছে, সমকোণে সে অগ্রসর হচ্ছে, কম্পনগুলো হচ্ছে এই বরাবর যাচ্ছে, এই বরাবর। তাহলে সেটা কি আর তরঙ্গ না? আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পন সমান্তরালে যায়, কিছুক্ষণ আগে দেখাইছি, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা এই যে দীঘল তরঙ্গ। অনুদৈর্ঘ্য মানে দৈর্ঘ্যকে অনুসরণ করে আর কি, ঠিক আছে, আর অনুপ্রস্থ মানে প্রস্থকে অনুসরণ করে। নামগুলাতে গুলানো যাবে না, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গকে কিন্তু লম্বিক তরঙ্গ বলে, ঠিক আছে, যদিও কিনা যায় সমান্তরালে, বাট বলে লম্বিক তরঙ্গ। তো এই মজাগুলা যাতে ঝামেলা না করে, ঠিক আছে। আর তরঙ্গ চেনা যাবে নিচের কোন বৈশিষ্ট্য? সমবর্তন, ঠিক আছে। কারণ সমবর্তন ব্যাপারটা কি, এটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে আসলে সেকেন্ড পেপারে যে পাবা, মানে আর তরঙ্গগুলোকে নাই করে দেয়, ঠিক আছে, সমবর্তনের মাধ্যমে। মানে আর তরঙ্গ ওই পাস করতে পারে না, কারণ যেহেতু ওটা আর তরঙ্গ। লম্বিক তরঙ্গ হলে এইভাবে এইভাবে সে পাস করে যায় ক্রিস্টালটাকে। আচ্ছা, যাই হোক, ওটা সেকেন্ড পেপারে বলবো। এখানে কি বলতেছে, নিচের কোনটি যান্ত্রিক তরঙ্গ নির্দেশ করে? যান্ত্রিক তরঙ্গে কিছুক্ষণ আগে বললাম না, যার মাধ্যম লাগে। কার মাধ্যম লাগে? শব্দ তরঙ্গের। বাকি একটার মাধ্যম লাগে না, বাকি প্রত্যেকটা আসলে আলো, এক্স রশ্মি, বেতার রশ্মি বা রেডিও ওয়েভ, সবই তো আলো। 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ এত, তরঙ্গের বেগ দিছে, তরঙ্গ দৈর্ঘ্য দিছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা থেকে এফ বের করে নেবা, শেষ। এগুলো বাদ, বহুপদী কিন্তু আমরা বাদ দিব, ঠিক আছে, মেডিকেলে সব লাগবে না। একটু শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করবে। আচ্ছা, এখানে একটু বলি, যখন মাধ্যম সেম, তখন ভি বা যে কোনো তরঙ্গেরই বেগ সেম হবে, ঠিক আছে। আর যদি উৎস সেম হয়, উৎস যদি সেম হয় তাহলে সেটার কম্পাঙ্কটা সেম হবে। এই জিনিসটা মনে রাখতে হবে যে একই উৎসের অনেকগুলা তরঙ্গ, তাদের সবার কম্পাঙ্ক সেম, বাট একই মাধ্যমে অনেকগুলা তরঙ্গ যাচ্ছে, সবগুলোর বেগ হবে সেম, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে, মানে মাধ্যম চেঞ্জ করে ফেলছে, তাহলে কি চেঞ্জ হবে? বেগ চেঞ্জ হবে, তাই না? মাধ্যম সেম ছিল, বেগ সেম ছিল, মাধ্যম চেঞ্জ করে ফেলছে, বেগ চেঞ্জ হয়ে যাবে, তাহলে বেগ চেঞ্জ হয়ে যাবে। এখন বেগের সাথে কম্পাঙ্ক চেঞ্জ হবে না তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে? কম্পাঙ্ক তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, কম্পাঙ্ক তো একটাই, একটা শব্দ তরঙ্গ, তার কম্পাঙ্ক কিন্তু সবসময় সেম, ঠিক আছে। উৎস সেম হলে কম্পাঙ্ক সেম, তাহলে কম্পাঙ্ক চেঞ্জ হবে না, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, ঠিক আছে। কারণ ভি হচ্ছে এফ ল্যামডা, ভি হচ্ছে এফ ল্যামডা। এখন এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে ভিটা চেঞ্জ হয়, ভিটা চেঞ্জ হয়। এখন এই দুটার মাঝে একটাকে তো চেঞ্জ করতেই হবে, নইলে তো ইকুয়েশনই থাকবে না, তাই না? কোনটা চেঞ্জ হয়? এফ যেহেতু চেঞ্জ হবে না, কারণ উৎস সেম আছে, তাহলে ল্যামডা চেঞ্জ হবে, বুঝতে পারছো? একটু সুরশলাকা 2.5 মিটার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে, 2.5 মিটার দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে। আচ্ছা, বেগ দেওয়া আছে, এটা আমি কেন করবো? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের পানি ও বাতাসে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। এখন এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি আসার মতো না মেডিকেলে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে কি বলতো, যে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়ালস টু 4.16, ঠিক আছে। এই ল্যামডাকে আমরা কি লিখতে পারবো, যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা থেকে আমরা আসলে ল্যামডার সূত্রটা নিয়ে আসতে পারি, যে ভি বাই এফ। তা সেখান থেকে আমরা ভি বাই এফ করে লিখবো আর কি, যে v1 f1 v2 বাই f2, বুঝতে পারতেছো? এখন এখানে v1 কি, 352 বসাবা, v2 হচ্ছে শব্দের গতি, যেটা কিনা তুমি বের করবা, তাই না? f1 দেওয়া, আর হচ্ছে f2, 300 হার্টজ কম্পাঙ্কের একটু শব্দ তরঙ্গের পানি ও বাতাসে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দিয়ে রাখছে। ও আচ্ছা, এফ তো দুইটাতেই সেম, এফ তো দুইটাতেই সেম, মানে এফ তো দুইটাতেই সেম, 300 হার্টজ 300 হার্টজ, তাহলে 300 300 300 দিয়ে ওইদিকে গুণ দিয়ে দিতে হবে, তারপরে তুমি v2 পাবা, v1 বসাবা, ঠিক আছে। এগুলো করবা, নিজে নিজে করলেই বরং
তোমার হ্যান্ড ক্যালকুলেশনের স্কিলটা বাড়বে, যদিও এগুলো আসার মতন না। নিচের কোন ভৌত প্রক্রিয়া শব্দ তরঙ্গ দ্বারা প্রদর্শিত হয় না? শব্দ দ্বারা প্রদর্শিত হয় না, শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ এইভাবে যায়, ঠিক আছে, সেটা সমবর্তন দেখাবে না, সমবর্তন দেখাবে না। শব্দের কিন্তু ব্যতিচার সম্ভব, শব্দের ব্যতিচার সম্ভব, সমবর্তন না। সমবর্তন শুধুমাত্র আর তরঙ্গ দেখায়, শুধুমাত্র আর তরঙ্গই প্রদর্শন করে এটা। এটা হচ্ছে আর তরঙ্গ কিনা এটা পরীক্ষা করার ওই হচ্ছে সমবর্তন। শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। 3 মিনিটে এত দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, যেতেই পারে। তাহলে আমি এটার বেগটা কত? s/t না, 1080 ডিভাইডেড বাই 3 গুণ 60। এই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে রাখছে, তাহলে তরঙ্গের পর্যায়কাল কত? খুবই সহজ, v = f ল্যামডা, সেখান থেকে f এর বিপরীত রাশিটাই পর্যায়কাল। এখন এই যে v আমি পেলাম, আচ্ছা v আমি যদি বের করতে চাই কত হচ্ছে, এটা কাটলো, 3কে এখান থেকে কাটলে 3 × 9, 1 আর 8 18, 3 6 18, 6 6 36, ঠিক আছে। তাহলে কি হলো? 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। হ্যান্ড ক্যালকুলেশনগুলো বুঝতে হবে। হ্যাঁ, 0 0 কাটছি, 3কে 108 দিয়ে কাটছি, কারণ 3 একটা ছোট সংখ্যা, কাটা সহজ। তারপরে সুন্দর একটা ভ্যালু চলে আসছে 36, 6 দিয়ে কেটে ফেলছি, 6 মিটার পার সেকেন্ড। এটা তুমি ভি পাইছি। এখন ভি হচ্ছে এফ ল্যামডা, অর্থাৎ ল্যামডা বাই বড় হাতের টি। টি হচ্ছে পর্যায়কাল, কারণ এফ এর বিপরীত রাশি হচ্ছে পর্যায়কাল। এটা হচ্ছে ভি। এখন ভি বসাও, ভি হচ্ছে কত পেলাম? 6। ল্যামডা কত দেওয়া আছে? 60 সেন্টিমিটার, অর্থাৎ জিনিসটাকে মিটারে নিয়ে আসি, তাহলে 0.6 মিটার ডিভাইডেড বাই টি, তাহলে টি হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 0.1, ঠিক আছে। এবার পি ও কিউ দুটি মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে এরকম এরকম। শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সেম জিনিস সেম ভাবে করবা, আমার সাজেশন থাকবে, দরকার নেই। সমুদ্রের নোঙর করার লক্ষ্য করলো ঢেউয়ের শীর্ষগুলো। আচ্ছা দেখো, তরঙ্গ দৈর্ঘ্য মানেটা কি? ধরো এটা একটা তরঙ্গ, ঠিক আছে, বা আমি যদি আরেকটু যাই, যেভাবে একটা তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে, এভাবে একটা তরঙ্গ যাচ্ছে, শীর্ষ দুটো আসলে সেম হইতো, একটা তরঙ্গে তোর বিস্তার আলাদা আলাদা হয়ে যাবে না। তো দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? আবার যদি আমি শীর্ষ থেকে চিন্তা করি, তাহলে এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত তো আমার সেম তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি এই পাদবিন্দু থেকে এই পাদবিন্দু পর্যন্ত চিন্তা করি, তাহলে একই জিনিস। মানে তরঙ্গ দৈর্ঘ্যকে অনেকভাবেই বলা যায়, যে দুটো শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, দুটো পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাই না? তাহলে দুটো শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা আচ্ছা নিচেরটা এখানে তাহলে কি বলছে? শীর্ষগুলো পরস্পর থেকে 16 মিটার দূরে, মানে তরঙ্গ দৈর্ঘ্যই দিয়ে দিচ্ছে। জাস্ট ওই জিনিসটা বোঝানোর জন্য আসলে এরকম করলাম। এটা তরঙ্গ দৈর্ঘ্য, ডান। প্রতি 2 সেকেন্ড পর পর একটি ঢেউ আসছে, প্রতি 2 সেকেন্ড পর পর একটি ঢেউ আসছে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য দিছে প্রতি 2 সেকেন্ড পর পর একটা ঢেউ, মানে এই একটা ঢেউ, আরেকটা ঢেউ আসতে 2 সেকেন্ড সময় লাগতেছে, তাহলে আলটিমেটলি 8। চিন্তা করতে প্রবলেম হচ্ছে? একটু চিন্তা করো, এটা আসলে সবচেয়ে সময় সূত্র খাটিয়ে করতে হবে ব্যাপারটা না, তুমি এটা চিন্তা করো যে 2 সেকেন্ড পর পর ঢেউটা আসতেছে, বড় করে আঁকাই। তরঙ্গ দৈর্ঘ্য দিছে 16, মানে এই পর্যন্ত ধরো 16, ঠিক আছে। 2 সেকেন্ড পর পর ঢেউ আসতেছে, মানে এই যে একটা ঢেউ আসলো, এখান থেকে এই পর্যন্ত যেতে আমার সময় লাগলো 2 সেকেন্ড। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত যেতে আমার সময় লাগলো 2 সেকেন্ড। তাহলে একটা ঢেউ, মানে এই ঢেউগুলোর বেগটা কত হচ্ছে? তাহলে এটা তো 16 মিটার, এই পর্যন্ত যেতে লাগলো 2 সেকেন্ড, তাহলে বেগ কত? s/t। মানে তুমি কি বুঝতে পারতেছো ব্যাপারটা? যে
এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে আমার সময় লাগছে 2 সেকেন্ড, কারণ প্রতিটা ঢেউ তো 2 সেকেন্ড পর পর আসতেছে। এই যে একটা ঢেউ, এই যে একটা ঢেউ। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে আমার 2 সেকেন্ড লাগছে, এবং এই দূরত্বটা হচ্ছে 16 মিটার। তাহলে ভি হচ্ছে s/t, 16/2, 8। ঠিক আছে, সুন্দর। কোন মাধ্যমে 640 হার্জ এত কম্পাঙ্ক বিশিষ্ট দুটি শব্দ তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য, আবার ইয়া দিছে বাদ। যেগুলো আসার মতন আমি সেগুলোই জাস্ট সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, কঠিনগুলো অযথা অ্যাটলিস্ট মানে চাইলে করতে পারো, বাট দরকার নেই, আসলে দরকার নেই। এটা তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য। ওকে, এই পথ পার্থক্য দশা পার্থক্য তোমার ইয়াতেও লাগবে, সেকেন্ড পেপারও লাগবে। এখানে অনেক ঝামেলা করে, মানে মানুষজন এখানে যে এত কনফিউজড হয়ে যায়। আমি বলি, সিম্পলি বলি, পথ পার্থক্য দশা পার্থক্য। ঠিক আছে, আগে টোটাল পথটা কত? টোটাল পথ আমাদের ল্যামডা, মানে ওই তো তরঙ্গ দৈর্ঘ্যটাই তো আমাদের আসলে মানে হিসাব অনুযায়ী টোটাল পথ। আর টোটাল দশা পার্থক্যটা কত? 2π, কারণ ল্যামডাতে তো 2π পর্যন্তই যায়, মানে 2π পর্যন্ত গেলেই তো আমার সেটা ল্যামডা, রাইট? 2π পর্যন্ত গেলে আমার সেটা ল্যামডা। এটাকে আমি ভাগ দিব পথ পার্থক্য দিয়ে, কারণ এটা তো টোটাল পথ। টোটাল পথ ডিভাইডেড বাই পথ পার্থক্য, আর টোটাল দশা ডিভাইডেড বাই দশা পার্থক্য। শেষ, এটাই সূত্র। জীবনে এটা একবার গরমিল হবে। টোটাল পথ ডিভাইডেড বাই পথ পার্থক্য, অথবা তার উল্টাও লিখতে পারো, পথ পার্থক্য ডিভাইডেড টোটাল পথ ইকুয়ালস টু দশা পার্থক্য ডিভাইডেড বাই টোটাল দশা। এটাই হচ্ছে সূত্র। মানে এই সূত্র কনফিউজ করার তো কোনো সুযোগই নাই। ঠিক আছে, এখানে কি বলছে? পথ পার্থক্য এটা, দশা পার্থক্য নির্ণয় করো। পথ পার্থক্য λ/4, এটা দিয়ে দিচ্ছে λ/4। এটা যদি λ/4 হয়ে যায়, তাহলে উপরে চলে গেল 4। দশা পার্থক্য চাইছে, মানে আমার এটা চাইছে, তাই তো? তাহলে এই যখন গেল 2π এর নিচে চলে গেল 4। তুমি কি বুঝতে পারতেছো? আমি একটা জায়গাতেই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? π/2। ঠিক আছে, এখন এটার আরো একটা সুন্দর চিন্তা আছে, মানে খুবই ছোট একটা চিন্তা, তোমাকে এত মানে ক্যালকুলেশন করতে হবে না, সূত্রে লিখতে হবে না। জাস্ট তোমাকে বলি, শোনো ভালো করে। ল্যামডা মানেই হচ্ছে 2π, এনে কোনো সন্দেহ আছে? যদি তুমি ল্যামডা দূরত্ব যাও বা ল্যামডা পথ যাও, তাহলে 2π দশা তোমাকে অতিক্রম করতেই হবে, এনে কোনো সন্দেহ নাই। অর্থাৎ ল্যামডাকে 2 দিয়ে গুণ দিলে মানে তুমি দশার জায়গায় যাইতে পারতেছো, রাইট? মানে জাস্ট এইরকম যদি ম্যাথ আসে, এমসিকিউ আসে, সেক্ষেত্রে তুমি এই চিন্তাটা করতে পারো যে ল্যামডাকে 2 দিয়ে গুণ দিলে তুমি দশায় যেতে পারো। তাহলে এই ল্যামডাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে তুমি দশায় যেতে পারবা। নিচে একটা 4 আছে, এই যে নিচে চলে আসবে 2। বুঝছো? মানে ল্যামডা ক্যান বি রিপ্লেসড বাই 2π, রাইট? তাহলে λ/4 কে তুমি কি দিয়ে রিপ্লেস করবা? চিন্তা করো, ল্যামডাকে রিপ্লেস করতে হচ্ছে 2π দিয়ে, মানে 2 দিয়ে গুণ দিতে হচ্ছে। তাহলে λ/4 কে রিপ্লেস করবো 2 দিয়ে গুণ দিয়ে, π/2। এই যে 2 দিয়ে গুণ দিয়ে দিব, π/2। আশা করি বুঝতে পারছো, এখন আর কোনো সূত্রই খাটানো লাগবে না। আচ্ছা, এই যেখানে সূত্র, তরঙ্গের সূত্র হচ্ছে এটা, y = a sin, ঠিক আছে, 2π/λ vt - x। এখানে দেখো দুইটা চলক, কেন বলো তো দুইটা চলক কেন? কারণ একটা তরঙ্গ যখন চলে, তোমাকে আমি বলে দিলাম যে x দূরত্বে কণাটার অবস্থান বের করো। আচ্ছা, x দূরত্ব ধরে নিলাম এটা। এখন এই কণা তো স্থির নাই, এই কণা তো এইভাবে সে মুভমেন্ট করতেছে, তাই না? তাহলে x দূরত্বে তুমি অবস্থান বের করতে পারো না, তোমাকে সময় বলে দিতে হবে যে কোন সময় তুমি বের করতে চাও। দ্যাট ইজ ওয়াই তোমার এখানে দুইটা চলক। ঠিক আছে, বাট পর্যায়ে ওই যে আমরা যখন 8 নম্বর চ্যাপ্টার পড়লাম না, জাস্ট একটা কণা এভাবে মানে দোল খাচ্ছে, তখন কিন্তু এ সাইন ওমেগা টি, তখন জাস্ট একটাই যে কোন সময়ে। এখন এই স্মরণটা চোখ হয়েছে। আচ্ছা, যাই হোক, দরকার নেই। এই যেটা এ, যে এটা হচ্ছে 2π/λ, এটা হচ্ছে ভি t - x। ভেরি গুড। কি চাইছে? কম্পাঙ্ক চাইছে। কম্পাঙ্কটা কি? কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কাল বের করতে পারো তার অপোজিট, অথবা এই যে v/λ তো আলটিমেটলি আমাদের কম্পাঙ্ক। সো কীভাবে বের করা যায় দেখো, আমি এইটাকে নিয়ে কাজ করি, এই যে 2π/λ, কারণ আমাদের সাধারণ সূত্র কি? a sin 2π/λ vt - x। তাহলে 2π/λ হচ্ছে পাই,
এই পাই পাই কেটে গেল, তাহলে আমাদের ল্যামডা হচ্ছে 2, আমাদের ল্যামডা হচ্ছে 2। এখন ল্যামডা যদি 2 হয়, এই যে ভিও তো দেওয়া, ভি দেওয়া না, ভি 500 না, তাহলে 500/2, কারণ এফ কি, ভি বাই ল্যামডা, 500/2 250। ঠিক আছে, সেম জিনিস তরঙ্গের কম্পাঙ্ক। এটা আমি একটু করে দিই, এটা এর আগেরটা হচ্ছে একটু ডিফারেন্ট। কিভাবে? এবার দেখো এই জায়গায় কিছু নাই, এই জায়গায় কিছু নাই মানে কি, আছে তো অবশ্যই। নাই কেন? নাই কারণ হচ্ছে এই পাইটাকে ভিতরে গুণ দিয়ে দিচ্ছে। পাইটাকে যদি ভিতরে গুণ দিয়ে দিই তাহলে 500 পাইটি মাইনাস পাই এক্স। ঠিক আছে, ওই জিনিসটা করছে এখানে, ঘাবড়ানোর কিছু নাই। আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে y a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, জানি আমরা। এখন 2 পাই বাই ল্যামডাকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে সাইন a sin, এই যে 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। কোনো সমস্যা আছে? আর এই জিনিসটা কি এটার সাথে মিলে না? এই এক্সটাই হচ্ছে 2 পাই বাই ল্যামডা এক্স, এনে কোনো সমস্যা নেই, এটার সাথে তো মিলে, এটার সাথে মিলে না? তাহলে 2 পাই বাই ল্যামডা ভিটি ইকুয়ালস টু 3140 টি। আমরা তাহলে লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ভিটি, এই যে এই পার্টটা আমাদের এই পার্টের সাথে মিলে যায়। ঠিক আছে, জাস্ট এই 2 পাই বাই ল্যামডাকে ভিতরে গুণ দিয়ে দিচ্ছি, 2 পাই বাই ল্যামডা ভিটি, তাহলে এটা কি হচ্ছে, ইকুয়ালস টু 3140 টি। আমার টি টি তো কাটে। ঠিক আছে, এই যে ভি বাই আবার ল্যামডা, ভি বাই ল্যামডা কি এফ, ভি বাই ল্যামডা কিন্তু এফ। এই সূত্রগুলো মাথার মধ্যে যেন ঘুরপাক খায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, 2 পাই এফ ইকুয়ালস টু 3140। আমার দরকার হচ্ছে এফ, তাহলে এফ হচ্ছে 3140 ডিভাইডেড বাই 2 গুণ পাই হচ্ছে 3.14, এটা কাটলে হয় 1000, 1000/2 হয় 500। বুঝতে পারছো? এগুলা কিন্তু সবই মুখে মুখে করা যায়, ক্যালকুলেটর ছাড়া করা যায়। দ্যাট ইজ ওয়াই আমি করে দিচ্ছি। ক্যালকুলেটর ছাড়া করা না গেলে আমি দেখা যাচ্ছে করে দিতাম না আর কি। জিনিসটা সেম, সাইনের পরে কিছু নাই, মিনিং 2 পাই বাই ল্যামডাকে ভিতরে নিয়ে নিছে। 2 পাই বাই ল্যামডা ভি টি ইকুয়ালস টু টি বাই 0.02। বুঝতে পারছো? এর আগের ম্যাথটা সেম, তাহলে এটা আমি আর করে দিচ্ছি না। দুটি একই প্রকার তরঙ্গের, একটিকে সাইন অপর একটি কোসাইন ফাংশন দ্বারা প্রকাশ করা হয়। দশা পার্থক্য π/2 নিয়ে কোনো সন্দেহ আছে? ম্যাথে পড়ছো, সব জায়গায় পড়ছো এটা, কারণ সাইন তো এমনি চলে, তাই না? আর কোসাইন চলে হচ্ছে এখান থেকে। গ্রাফ বুঝলেই বোঝা যায় cos 0 মান 1 না। যাই হোক π/2 হবে। ঠিক আছে, তরঙ্গের দুটি কণার, কারণ সাইন থিটা ইকুয়ালস টু cos π/2 মাইনাস থিটা। সো তরঙ্গের দুটি কণার পার্থক্য, সেম জিনিস, পথ পার্থক্য, দশা পার্থক্য, রেডিয়ান। তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, এটা তুমি ওই রকম সুন্দর শর্টকাটটাতে করতে পারবে না, বাট মনে রাখার সুবিধার্থে যেই ইয়াটা বলছিলাম, ডেল এক্স বাই ল্যামডা ইকুয়ালস টু ডেল বাই 2 পাই করে ফেলবা, যেটা আসে। দুটি তরঙ্গের প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, একটি অপরের থেকে 14 সেন্টিমিটার অগ্রগামী, এদের মধ্যে দশা পার্থক্য। আচ্ছা, এখানে তো শুনেই বুঝতে পারতেছি যে 12 সেন্টিমিটার যদি তরঙ্গ দৈর্ঘ্যই হয় অ্যান্ড 14 সেন্টিমিটার অগ্রগামী মানে কি, সেটা একটা তরঙ্গ দৈর্ঘ্য ক্রস করে চলে গেছে, তাহলে সেটা তো আমরা বাদ দিব আসলে, কারণ তরঙ্গ তো অসীম ধরে যাচ্ছেই। তো একটা 14 সেন্টিমিটার অগ্রগামী মানে হচ্ছে সে 12 সেন্টিমিটার একটাকে ক্রস করছে আগে, রাইট? তারপরে আরো 2 সেন্টিমিটার অগ্রগামী, মিনিং এই যে 12 সেন্টিমিটার তো দুজনেরই তরঙ্গ দৈর্ঘ্য ছিল, এখন 14 সেন্টিমিটার অগ্রগামী মানে আসলে সে আসলে 2 সেন্টিমিটার অগ্রগামী। এটা কি বুঝতে পারছো? কারণ 12 সেন্টিমিটার তো তাদের তরঙ্গ দৈর্ঘ্য আছেই, তারা তো অতটুকু গেছে। মানে যেমন ব্যাপারটা এরকম একটা, যে একটা বৃত্তের মধ্যে তুমি ধরো 90 ডিগ্রিও যেতে পারো, অথবা তুমি একদম 360+90 ডিগ্রি যেতে পারো, তুমি তো একই অবস্থানেই থাকবা, রাইট? এটাও একই রকম, 2 সেন্টিমিটার আগানো যা, 14 সেন্টিমিটার আগানো তা, আবার 12 দুগুণে 24, 26 সেন্টিমিটার আগানো তা। ঠিক আছে, তাহলে 2 সেন্টিমিটার অগ্রগামী। ওকে, মানে ডেল এক্স হচ্ছে আমার 2, ডেল এক্স বাই ল্যামডা ইকুয়ালস টু ডেল বাই 2 পাই। ডেল এক্স হচ্ছে 2 বাই ল্যামডা হচ্ছে 12,
ডেল ডেল হচ্ছে আমাদের চাইছে, ডেল ডেল আমি বের করবো, তাহলে এদিকে 2 পাইকে আমি গুণ দিয়ে দিলাম। তাহলে যে 4 পাই ডিভাইডেড বাই 12, অর্থাৎ π/3, π/3। ঠিক আছে না? একটি তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, একটা যেহেতু করে দিছি, সো এগুলো আর করে দরকার মানে হয় না। এখানেও দেখো, এখানে কিছু নাই, মানে 2π/λটাকে গুণ দিয়ে দিছে ভিতরে, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো এই যে টিটাকে পরে দিছে, ভরকানোর কিছু আছে? ভরকানো না। চলমান তরঙ্গের সমীকরণ এখানেও তো একই, এখানে 2πকে বাইরে যেহেতু রাখছেই, তুমি এটাকে চাইলে গুণ দিয়ে চিন্তা করতে পারো, তাই না? এটাকে চাইলে গুণ দিয়ে দাও, যে 2π গুণ 340t ইকুয়ালস টু 2π/λ ভিটি। 2π সবই তো কেটে যাচ্ছে, তাহলে v/λ মানে হচ্ছে f, মানে হচ্ছে 340, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে এই তো ল্যামডাকে দিয়ে এটাকে গুণ দিয়ে দিতে হবে। ও তরঙ্গ দৈর্ঘ্য তো চাইছে, v/λ ইকুয়ালস টু 340, তাহলে ল্যামডা হচ্ছে v/340 বা 340। ও ও ও একই সূত্র দুইবার খাটানো যাবে না, ঠিক আছে? তোমার হাতে তো আরো একটা ভ্যালু আছে, সো দুইটা সূত্র দিয়ে দুইটা খাটাইতে হবে, ঠিক আছে? একই সূত্র দিয়ে তো আবার ওটা কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি। তুমি এফ পাইছো, ঠিক আছে, সমস্যা নাই। এখন এটা দেখো তো, এটা কি? এটা হচ্ছে 2π/λ মাইনাস এক্স, তাহলে 2π/λ এক্স ইকুয়ালস টু 0.15 এক্স। ওই যে 2π/λ বাইরে ছিল, আর ভিটি মাইনাস এক্স গুণ দিছি 2π/λ এক্স, তাহলে যে এক্স এক্স কাটলো, তাহলে এখান থেকে আমি ল্যামডা পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি ল্যামডা পাচ্ছি। আর তরঙ্গ দৈর্ঘ্য তো চাইছে আসলে, সেই সূত্র আমার খাটানো যাবে না, আমার খাটাতে হবে এটা, যেখান থেকে আমি তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো আসলে। তাহলে ল্যামডা ওইদিকে যে গুণ হবে, তাহলে 2π ডিভাইডেড বাই 0.15। হুম, 2π ডিভাইডেড বাই 0.15, এটা কি আদৌ কোনোভাবে করা সম্ভব? এখন একটু ঝামেলা হয়েছে, এটা বাদ দাও, ঝামেলা আছে। সিস্টেম এটাই, তুমি হচ্ছে এই দুটাকে নিয়ে আগে একটা সমীকরণ নিয়ে আসবে, এই দুটাকে নিয়ে আরেকটা সমীকরণ নিয়ে আসতে পারবা, ঠিক আছে? এটা আসলে আসবে না, মানে করতেছি জাস্ট, মানে এখানে উত্তর দিছে এটা, এখন কেন দিছে? ওহো, মানে একটু ঝামেলা করছিলাম আমি। এই যে 2π/λ ইন্টু এক্স ইকুয়ালস টু, এই 2πকে তো এখানে গুণ দিতে হবে না, 2π গুণ 0.15 এক্স, x 2π কাটলো, তাহলে আমার ল্যামডা হচ্ছে 1/0.15, ঠিক আছে? এটা লাগবে, বুঝতে পারছো? এখন এই যে 1/0.15টা হচ্ছে এটা, ঠিক আছে? আমি ওখানে মানে 2π দিয়ে তো এটা গুণ হবে, এই যে এই 2πটা তখন আমি দিই, বুঝতে পারছো? তো যাই হোক, একটা সাইন একটা কস, আর কিছু দেখা লাগবে না, π/2। হুম, ভেরি গুড। এখানে পাই দিয়ে রাখছে, যেটা একটা ডাহা মিথ্যা, সো মার্ক করে রাখো।
ভুলগুলো তো মার্ক করে রাখতে হবে, কিছু করার নাই। কোনটি তরঙ্গকে প্রকাশ করে না, এটা আসলে মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এটা ঠিক আছে। বাকিগুলো কেমনে করে, যেমন এটা তো করেই, এটা তো করে, এটা তো জানি। এক্স প্লাস ভিটির ফাংশন, এগুলো করে আসো। মানে কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, যেটা আমি বলে দিব। এই জিনিস কোনো ব্যাখ্যা নাই, অ্যাটলিস্ট এই বয়সে কোনো ব্যাখ্যা নাই, মুখস্থ করে নিতে হবে। এটা মুখস্থ করে নিবা, ঠিক আছে। 5/3 10 পার্থক্য দুটো একই দিকে ধাবিত হচ্ছে, বিস্তার 4 ও 5। লব্ধি তরঙ্গের বিস্তার কত? ওকে, বিস্তার বের করার সূত্র আছে, যেটা আসলে তোমার লাগবে না। লব্ধি বিস্তার হচ্ছে মানে ভেক্টর সূত্র দিয়ে খাটে, ঠিক আছে। এরকম ভ্যালু তো, সো দরকার নেই, যেটা দরকার নেই সেটা আমি বলবো না। দুটি তরঙ্গের পথ পার্থক্য এক্স, দশা পার্থক্য ডেল। ওকে, ভেরি গুড। তাদের মধ্যে সম্পর্ক কি? এক্স বাই ল্যামডা ডেল বাই 2 পাই, এটাই সম্পর্ক। যেখানে এটা আছে এক্স বাই ল্যামডা হয় নাই, হয় নাই, ডেল বাই 2 পাই, এই যে ডেল বাই 2 পাই, এই যে এক্স বাই ল্যামডা, ঠিক আছে। বুঝতে পারছো? আর কনফিউশন হবে এই সূত্র নিয়ে কখনো? অনেকে অনেক কাহিনী করে সূত্রটা দিয়ে, বাট এটা খুবই সহজ একটা সূত্র। মানে ল্যামডাতে 2 পাই যায়, তাহলে ডেল এক্সে ডেল ডেল যায়। একটা ঐকিক নিয়মের সূত্র আসলে। যখন দুটি সদৃশ অগ্রগামী তরঙ্গ পরস্পরের উপর উপরিপাতিত হয়, অগ্রগামী তরঙ্গ, লব্ধি তরঙ্গের বেগ, আচ্ছা বেগের কি চেঞ্জ হয়? বেগের কিন্তু চেঞ্জ হয় না, তাই না? বেগ কিন্তু অপরিবর্তিত থাকে। মানে এত সুন্দর একটা কোশ্চেন, বাট দিয়ে দিচ্ছে বেগ। মানে মেডিকেলে কিন্তু এগুলোই আসে। হ্যাঁ, যে অল্প জানলে সমস্যা, অ্যাকুরেটলি জানতে হবে। যখন উপরিপাতিত হয় তখন বিস্তার চেঞ্জ হয়, বিস্তার বাড়ে, বিস্তার বাড়লে তীব্রতা বাড়ে, মানে তার বর্গের অনুপাতে বাড়ে, ঠিক আছে। বাট বেগ তো সেমই থাকবে, কারণ মাধ্যমে বেগ সেম থাকে। স্থির তরঙ্গের নিস্পন্দ বিন্দুতে কণার বেগ 0। বিন্দুরই তো নিস্পন্দ, সে তো স্পন্দনই করতেছে না। সে যদি স্পন্দন না করে তাহলে তো বেগ 0। স্থির তরঙ্গের দুটি পরস্পর নিস্পন্দ বিন্দু, এই যে স্থির তরঙ্গ কেমনে তৈরি হয়? ধরো এই বরাবর একটা তরঙ্গ আমি পাঠালাম, ঠিক আছে। এই জায়গায় যে ধাক্কা খেলো না, এই ধাক্কা খেয়ে সেই তরঙ্গটা আবার ব্যাক করতেছে এভাবে, আবার ধাক্কা খেলো আবার যাচ্ছে, আবার ধাক্কা খেলো আবার আসছে। এটাই হচ্ছে স্থির তরঙ্গের মানে মেইন কনসেপ্ট, ঠিক আছে। এই যে যেই জায়গায় বৃদ্ধি পেল এটাকে আমরা বলি সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ। আর যে জায়গায় দুইটা মিলিত হয়ে নিউট্রাল হয়ে গেল এটা হচ্ছে নিস্পন্দ, এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো তো, যে নিস্পন্দ বিন্দু একটা, নিস্পন্দ বিন্দু দুইটা, এটার মধ্যবর্তী দূরত্ব দিচ্ছে 75 সেন্টিমিটার। এর তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইটা থেকে এইটা, অথবা এইটা থেকে এইটা, অর্থাৎ 3টা নিস্পন্দ বিন্দুকে নিতে হচ্ছে আমার, তাই না? তাহলে এই পর্যন্ত যদি 0.75 সেন্টিমিটার হয়, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমার ল্যামডা, যেটা কিনা এইটার দ্বিগুণ, এইটার দ্বিগুণ, ঠিক আছে। অর্থাৎ দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে λ/2। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। জিনিসটা কি বুঝতে পারছো? যদি বলতো দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ওটাও λ/2। ওকে, যদি বলে একটি সুস্পন্দ একটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা λ/4। দেখো এইটা অ্যান্ড এইটা, অথবা এই যে এইটা সাথে এইটা, এটা কিন্তু λ/4, এটা হচ্ছে λ/4। এইটুকু ডিস্টেন্সটা λ/4। দুটি সুস্পন্দের মধ্যে λ/2, দুটি নিস্পন্দের মধ্যে λ/2, একটি সুস্পন্দ একটি নিস্পন্দের মধ্যে λ/2। আচ্ছা, স্থির তরঙ্গ সৃষ্টি করে পরিমাপ করে দেখা গেল প্রতি 1 মিটার পরপর শব্দের তীব্রতা সর্বনিম্ন, অর্থাৎ 1 মিটার পরপর নিস্পন্দ বিন্দু পাওয়া যায়, মানে এটা λ/2। কোনো সন্দেহ আছে না? নাই। কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক কত? ল্যামডা তাহলে কত আমার? 2, v = f ল্যামডা, চাইছে f, তাহলে v বাই ল্যামডা হচ্ছে আমার f, 332/2,
ঠিক আছে? ঠিক আছে, ভেরি গুড। একটি স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ, সুস্পন্দ বিন্দুগুলোর বিস্তার। সুস্পন্দ বিন্দুগুলোর বিস্তার হচ্ছে মানে যখন দুইটা মিলিত হয় তখন সেই জায়গাতে 2a তৈরি হয়, যখন তখন 0। ঠিক আছে, মানে সুস্পন্দটা হচ্ছে 2a, কারণ দুইটা মিলিত হয়ে সর্বোচ্চ হয়ে গেছে। দুইটা a ছিল, দুইটা মিলিত হয়ে 2a হয়েছে। আর নিস্পন্দ মানে দুইটা a বিপরীত হয়ে মিলিত হয়েছে 0, মানে একটা a প্লাস a, একটা a মাইনাস a। তাহলে সর্বোচ্চ বিস্তারটা কত হবে? প্লাস মাইনাস 2a, কারণ একটা তো ওইদিকে হইতে পারে, একটা নিচে হইতে পারে, তাই না? দুইটা দুই দিকেই তো হচ্ছে 2a। তখন চিত্র দেখালাম না, এই যে এই জায়গায় এটা হচ্ছে প্লাস 2a, এটা মাইনাস 2a, এটা 0। তাহলে নিস্পন্দতে 0 আর সুস্পন্দ প্লাস মাইনাস 2a। স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব যে λ/2। কোন স্থির তরঙ্গ পরপর দুটি নিস্পন্দ, আচ্ছা আচ্ছা 50 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার, এগুলো করার কোনো দরকার আছে বলো? কোনো দরকার নেই। এটা সুস্পন্দ বিন্দু, একটা সন্নিহিত নিস্পন্দ বিন্দু, কিছু নাকি বলছি λ/4, আর বলবো না। কি বলতেছে এটা? ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দুটি তরঙ্গের বিস্তার যথাক্রমে a এবং a/2। আচ্ছা, 180 ডিগ্রি দশা বৈষম্য মানে হচ্ছে একটা যদি এইদিকে যায় আরেকটা যাবে এইদিকে। সিম্পল ভেক্টর রুল, একটা a একটা a/2, মিনিং a মাইনাস a/2, মানে সেটা যাবে এর দিকে। তাহলে 0.5 a যেটা সেটাই। ঠিক আছে, ওকে, তারপরগুলো বাদ। একটি স্থির তরঙ্গের পরপর দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব π/2 দশা পার্থক্যের দুটি সাদৃশ্য অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, বিস্তার m দেওয়া আছে, লব্ধি তরঙ্গ। দেখো π/2 দশা পার্থক্য, একটা সূত্র আছে y1 স্কোয়ার y2 স্কোয়ার, কারণ বিস্তার হচ্ছে ভেক্টরের নিয়ম, মানে ভেক্টর অনুযায়ী তাদের যোগটা হয়। প্লাস 2y1 y2 cos ডেল ডেল, মানে দশা পার্থক্য যেটা cos ডেল, এটাকে নোট করে দিতে হয়। যদি π/2, তাই পুরোটাই 0 হয়ে যাবে, যেহেতু দুটি সাদৃশ্য অর্থাৎ তাদের বিস্তার সেম, তাই না? তাহলে 2y √2y, যেহেতু এটা 2y স্কোয়ার হবে, y স্কোয়ারকে √2y, যেটা ঠিক আছে। এটা আসলে মুখস্থ রাখলে মুখস্থ রাখতে পারো, খুব কঠিন না। একটি সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্টি স্থির তরঙ্গ কম্পাঙ্ক এত, দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তরঙ্গের বেগ। এটা কোনো ম্যাথ হলো বলো? এটা কোনো ম্যাথ হলো? দুটি নিস্পন্দ বিন্দুর দূরত্ব দেওয়া আছে, তো দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, মানে এটা হচ্ছে λ/2 দেওয়া আছে। তাহলে ওটাকে 2 দিয়ে গুণ দিলে ল্যামডা পাবো, আর হচ্ছে v = f λ। সোজা না? হ্যাঁ, কঠিন, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া করতে হবে, এন্ড এই ভ্যালুওয়ালা তোমাকে ক্যালকুলেটর ছাড়া দিবে না। ঠিক আছে, দিলে করবা একবারে শেষে, কারণ এটা করতে লাগে যদি ভুল হয় মানে মাথা একটু মামলা হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষা শেষ হয়ে যাবে। সো ম্যাথগুলো সবার শেষে করবা, ফার্স্ট একবার গো থ্রু করবা, তারপরে ম্যাথ। দুটি সুসংগত উৎস হতে ল্যামডা দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হচ্ছে। হলো, একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য 90 ডিগ্রি। তাহলে কি কি আমাকে দিছে? ল্যামডা দৈর্ঘ্যের একটা দিছে 90 ডিগ্রি দশা পার্থক্য দিছে, অধিক্রান্ত পথ পার্থক্য। দেখো তো, এটা মানে হচ্ছে π/2, এটা মানে π/2। এখন আমি চিন্তা করি তো ওই যে ওই সুন্দর শর্টকাটটা, ল্যামডা মানে হচ্ছে 2π, π/2 মানে λ/4। মানে 2π হচ্ছে ল্যামডা, তাহলে π/2 তে আসতে গেলে আমাকে 4 দিয়ে ভাগ দিতে হচ্ছে λ/4, সূত্রই লাগবে না। ঠিক আছে, কোনো চলমান তরঙ্গের সমকোণ
আচ্ছা, এটা হচ্ছে তীব্রতার সংজ্ঞা, এটা তীব্রতার সংজ্ঞা, ঠিক আছে। আর একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। তীব্রতা হচ্ছে যে এ স্কোয়ার, কারণ মেইন সূত্রটাই তো আছে। মেইন সূত্রটা কি? আই হচ্ছে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি, তাই না? তাহলে এ এর সাথে সম্পর্কটা কি? বর্গের সমানুপাতিক। উৎস থেকে দূরত্বের আয়ের আরেকটা সূত্র হচ্ছে, যখন মেইনলি এখানে ধরো একটা সাউন্ড বক্স, এভাবে সে রেডিয়েট করতেছে সাউন্ডটাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটা যদি আর হয়, ঠিক আছে, তাহলে যত দূরে যাবা তত তোমার হচ্ছে কমতে থাকবে, মানে তার পরিধি, তার যে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফলটা নিচে বসায় থাকে, পি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এখন তুমি যত দূরে যাবা তত সাউন্ডটা তোমার কানে একটু কম কম লাগবে, রাইট? এটাই তো হয়। তাহলে এখানে কি হচ্ছে? আই সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার, আই সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার, ঠিক আছে। প্রারম্ভ সীমার তীব্রতা, প্রারম্ভ শ্রুতির প্রারম্ভ সীমার তীব্রতা এইটা, যেটাই কিনা আমাদের কি বলতো প্রমাণ তীব্রতা, এটাই হচ্ছে প্রমাণ তীব্রতা। 1000 হার্জ কম্পাঙ্ক, 10^12 ওয়াট পার মিটার স্কোয়ার, কখনোই ভুলা যাবে না। ওকে, কোন শব্দের তীব্রতা লেভেল, দেখো তীব্রতা লেভেল আর তীব্রতা কিন্তু এক না। তীব্রতা লেভেলের একক হচ্ছে ডেসিবেল বা বেল, আর তীব্রতার একক ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তীব্রতা লেভেলের সূত্রটা কি? যে 10 লগ আই বাই আই নট। আই নট হচ্ছে 10^12, কিছুক্ষণ আগে দেখছি। এই আই হচ্ছে যত তীব্রতা আর কি, আর 10 দেওয়া হয়েছে যাতে ডেসিবেল আমি নিয়ে আসতে পারি। তাহলে এটা আমাকে 1 ডেসিবেল দিয়ে দিছে, 10 দিয়ে ভাগ দিলে লগ আই ভাগ আই নট ইকুয়ালস টু 0.1, 10 দিয়ে ভাগ দিছি। এখন কি বলে, তীব্রতা প্রমাণ তীব্রতার কত গুণ হবে, মানে চাইছে তো এইটা। তাহলে আই ডিভাইডেড বাই আই নট, লগের এখানে পাওয়ার 10 না, তাহলে 10 টু দি পাওয়ার অফ 0.1 হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা, ঠিক আছে। কম্পাঙ্কের সাথে তীব্রতা সম্পর্ক ওই যে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রোহি। জিনিসগুলো এইভাবে মনে রাখতে হবে। কম্পাঙ্কের সমান অনুনাদ, তখন অনুনাদ সৃষ্টি হয়, ঠিক আছে। রেজোন্যান্স, চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারো, রেজোন্যান্স কি। নিজের কম্পাঙ্ক এবং পরবশ কম্পন যখন সমান হয়ে যায়, কম্পাঙ্কটা সেম হতে হবে। শব্দের তীব্রতা লেভেল ডেসিবল, তীব্রতা লেভেল ডেসিবল মাপবো, আর তীব্রতা মাপবো ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, কোন শব্দের সূচন তীব্রতা কত বৃদ্ধি করলে, দেখো সূচন তীব্রতা মানে হচ্ছে 10^12, কত বৃদ্ধি করলে 1 ডেসিবেল বৃদ্ধি পায়, এই জিনিসটা মুখস্থ করে নেবা, স্টিল করে দিই, ঠিক আছে। 10 লগ আই ভাগ আই নট ইকুয়ালস টু 1 ডেসিবেল বৃদ্ধি পাইছে, বলে দিচ্ছে তো। অর্থাৎ লগ আই ভাগ আই নট ইকুয়ালস টু কত? 0.1, অর্থাৎ আই ভাগ আই নট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার অফ 0.1, এটা হচ্ছে 1.26, ঠিক আছে। এই জিনিসটা মুখস্থ বসাইছি 1.26, অর্থাৎ 100 দিয়ে গুণ দিলে, মানে আই হচ্ছে আই নটের 1.26 গুণ, মানে তীব্রতাকে 1.26 গুণ করতে হবে, নট বৃদ্ধি, গুণ করতে হবে। মানে আই নটকে 126% করতে হবে, নট বৃদ্ধি, 126% করতে হবে। মানে আই এর 100% তো সে নিজেই নিয়ে রাখছে আগে থেকে, প্লাস আরো 26%, ঠিক আছে। 100% তো সে নিজেই নিয়ে রাখছে, 26% বৃদ্ধি করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে। 1.26 গুণ করা মানে হচ্ছে 0.26 গুণ বৃদ্ধি করা, 126% করা মানে 26% বৃদ্ধি করা। তাহলে বৃদ্ধি চাইছে ওই যে 26% বৃদ্ধি করতে হবে। বা যদি বলতো যে কত করলে, তখন 126% হইতো, তখন 126% হইতো। যদি বলতো যে কত গুণ করলে, 1.26 গুণ করলে, কত গুণ বৃদ্ধি করলে, 0.26 গুণ বৃদ্ধি করলে, ঠিক আছে। জিনিসগুলো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা, হয়ে গেছে। তীব্রতা একক ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, শেষ। কোন তীব্রতা লেভেলকে কানের শ্রুতি 0 ডেসিবেল। শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে তীব্রতা ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, না মিলাইলে তো আবার সমস্যা।
ঠিক আছে, এই যে তীব্রতা কিছু অনেক বলছে 2π² f² a² ρ v, 2π² f² a² ρ v। আচ্ছা দেখো তো, বস্তুর কম্পাঙ্ক আরোপিত আচ্ছা আচ্ছা কিছু অনেক দেওয়া আছে, অনুনাদ বা এটা ইংরেজি কি রেজোনেন্স। ইংরেজিগুলো লাগে বুঝছো, মাঝে মধ্যে দেখা যাচ্ছে বাংলাতে ইংরেজি ওয়ার্ডটা দিয়ে দিল রেজোনেন্স। কোন শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতা 9 গুণ হলে, আসলে লাগবে না, এটা ক্যালকুলেটর লাগে তো, তুমি তো বুঝতে পারতেছো যে কি করতে হবে। 10 log I/I0 9 গুণ, তাহলে I/I0 হচ্ছে আমার 9, তাহলে 10 log 9 ইকুয়ালস টু যেটা আসবে ওটাই তো। এখন log 9 এর ভ্যালু তুমি পিএইচ ভ্যালু মনে রাখার জন্য, মানে পিএইচ ভ্যালু বের করার জন্য log 9 এর ভ্যালু তুমি মুখস্থ করছো, 100% মুখস্থ করা লাগবে। ঠিক আছে, log 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা লাগবে। তাহলে log 9 হচ্ছে কত, 0.9, 0.9 তো মনে হয় 0.9। যেহেতু log 10 হচ্ছে 1, তাহলে log 9 1 আছে কিছু একটা কম, এটার সাথে 10 দিয়ে গুণ দিলে কত আসতেছে 9, 9 কোথায় আছে 9.5। ঠিক আছে, জিনিসটা যদিও আসলে আসার মতো না, বাট যেহেতু লগের ভ্যালু তোমার মুখস্থ তাই আসার মতো। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়াই সম্ভব যে, আর অপশনগুলো তো আসলে ওরকমই দিছে যে তুমি যদি জিনিসটা জানো তাহলে পারবা। প্রমাণ তীব্রতা 1000 হার্জ, আর হচ্ছে কত 10^12 ওয়াট/মিটার স্কয়ার। শেষ। শ্রেণীকক্ষ এর মুখস্থ রাখতে হবে। দেখো তপন ইসাকে দুইটাতেই ছক দেওয়া আছে, যে কোন জায়গায় কোনটা এন্ড কেন জানি ওখান থেকে কোশ্চেন আসে, তো জিনিসটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, মিলায় মিলায় ছক মানে ছন্দ টন্দ খাটায় একাকার করে দিয়ে জিনিসগুলো মুখস্থ রাখতে হয়। ওকে, কি বলছে, শব্দের তীব্রতা 3 গুণ হলে, মানে ওই তো 10 log 3, 10 log 3 নতুন তীব্রতা লেভেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো তাই তো বলি, এটা উদ্দীপক বাদ। পরবশ কম্পন অনুনাদ হবে না, সমান হয় কম্পাঙ্ক, সংজ্ঞাই তো এটা, কম্পাঙ্ক সেম হতে হয়। কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা দেওয়া আছে, শব্দের তীব্রতা যদি দ্বিগুণ করি, দরকার নেই, অপশনগুলো দেখছো তো, দেখতেছো, অপশনগুলো দেখেই তো বোঝা যাওয়ার কথা যে আসলে এগুলো দরকার নেই। দেখো তো কোনটার সরাসরি সমানুপাতিক, সরাসরি সমানুপাতিক মানে বর্গের সমানুপাতিক না। এখন আই হচ্ছে 2π² এই 2π² a² f² সরাসরি সমানুপাতিক রো এর সাথে, ভি এর সাথে, এর বর্গের সাথে, এর বর্গের সাথে, এর বর্গের সাথে, মানে এই যে স্পন্দনের বিস্তার এর বর্গের সমানুপাতিক, কম্পাঙ্ক এর বর্গের সমানুপাতিক, পিচের সাথে কোনো সম্পর্কই নেই, বিস্তারের বর্গ এর সাথে সরাসরি সমানুপাতিক। ঠিক আছে, যেগুলো আসার মতো সেগুলোতে কিন্তু আমি একটু টাইম দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। আই এবং 4i তীব্রতা সম্পন্ন, দেখো তো ব্যাপারটা কি, আই এবং 4i তীব্রতার সূত্র একটু ঝামেলা, তীব্রতাকে লব্ধি করার সূত্রটা ঝামেলা। তাহলে কি করবো, বিস্তার করে ফেলি, বিস্তার করে ফেলি। তাহলে আই এর যদি আমরা জানি বিস্তারের বর্গ হচ্ছে তীব্রতা, আই সমানুপাতিক a² না, তাহলে এইটাকে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 1, এটাকে লিখতে পারবো 2। কেন, বর্গমূল করছি বিস্তার বের করার জন্য, তাহলে ওটার বিস্তার 1, ওটার বিস্তার 2 ধরে নিলাম। এখন আমি উপর পাটিতন করছি সর্বোচ্চ এবং সর্বনিম্ন, মানে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, বিস্তার তো যোগ বিয়োগ হয়ে যায় ভেক্টর অনুযায়ী, সর্বোচ্চ সর্বনিম্ন বলছে না, ভেক্টর অনুযায়ী যোগ বিয়োগ হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ মানে এ ম্যাক্স আস্তে আস্তে 3, এ মিনিমাম আস্তে আস্তে 1। জিনিসটাকে বুঝতেছো, বিস্তার তীব্রতা দেওয়া আছে, আমি বিস্তারে নিয়ে গেলাম, কারণ বিস্তার সুন্দরভাবে যোগ বিয়োগ করে ফেলা যায়। এখন আমি বিস্তারটাকে যোগ বিয়োগ করতেছি, বর্গমূল করে বিস্তারে আসলাম, যোগ বিয়োগ করে সর্বোচ্চ বিস্তার সর্বনিম্ন বিস্তার বের করলাম। এখন এই জিনিসগুলোকে আবার তীব্রতা নিয়ে যাব, কত মজা দেখছো। তাহলে আই ম্যাক্স এটারই বর্গ 9, আই মিনিমাম এটার বর্গ 1, তাহলে 9i আর আই কোথায় আছে, এটা টেকনিকটা বুঝতে পারছো। এখানে আবার এটা দিছে, মানে এত শর্টকাট মটকাট শিখায়ও যদি শেষমেশ ভুল উত্তরের সম্মুখীন হইতে হয় তাহলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, এই জিনিসটাকে মার্ক করবা, ঠিক আছে, এটাকে মার্ক করো। ওকে, এটা বাদ। ভ্যাকুয়াম ক্লিনার, বাবারে বাবা,
বাদ, অডিও ক্যাসেট প্লেয়ার বাদ, শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 50 ডেসিবেল মনে রাখতে হবে। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের, আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা ভূমিকম্পের সময় আসলে বাড়িঘর ভাঙে কেন? কারণ বাড়ির যেই মানে ম্যাটেরিয়ালসটা সেটার নিজস্ব একটা কম্পন থাকে, সব কিছুর একটা নিজস্ব কম্পন আছে। সেই কম্পনটার সাথে যখন ভূমিকম্পের কম্পনটা মিলে যায়, হ্যাঁ, বা অনেকক্ষণ ধরে যদি হয় বা অনেক হাই মাত্রার যে অনেকক্ষণ ধরে হচ্ছে, তখন ওই কম্পন দুটো মিলে যায়, অনুনাদ সৃষ্টি হয়। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই তোমার ইয়াটা ভেঙে যায় আর কি। এটা হচ্ছে পরবশ কম্পন, পরবশ কম্পন অ্যান্ড দেন অনুনাদ সৃষ্টি হয়। অনুনাদ সৃষ্টি হয় বা না হয় যাই হোক, মানে আলটিমেটলি পরবশ কম্পন যে ওইটার দ্বারা বাড়ির কম্পনটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যে মানে বাড়ির যে ম্যাটেরিয়ালসের কম্পনটা, সো ওইটার কারণে এটা হচ্ছে ভেঙে যায়। দেখো শব্দের প্রবলতা মানে তীব্রতা, ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। ইনফ্রাসনিক মানে হচ্ছে 20 হার্জের কম, আলট্রাসনিক মানে 20,000 হার্জের বেশি, 20 হার্জের কম। ঠিক আছে, মানুষের কান মৃদু যে শব্দ শুনতে পায় সেটা হচ্ছে 10^12 ওয়াট পার মিটার স্কোয়ার, অ্যান্ড যেটা কিনার তীব্রতা লেভেল হচ্ছে 0 ডেসিবেল। ঠিক আছে, কিভাবে আসলে 0 ডেসিবেল? 10 লগ আই ভাগ আই নট, আই ভাগ আই নট, আইও 10^12 দিলাম, আই নট তো 10^12, তাহলে এটা 1 ইকুয়ালস টু ওই তো ডেসিবেল আসবে, এই লগ 1 এর ভ্যালু 0, তাহলে 0 ডেসিবেল হচ্ছে আমাদের তীব্রতা লেভেল। ঠিক আছে, বিট সংখ্যা হচ্ছে তাদের পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য। অজানা কম্পাঙ্কের বাহুতে মোম লাগানো হয়েছে, এই জিনিসটা আমি একটু ভালো করে বলি। হ্যাঁ দেখো, অজানা কম্পাঙ্কের বাহুতে যদি মোম লাগানো হয়, অর্থাৎ তার ভরটা বেড়ে গেছে, ভর বেড়ে যাওয়া মানে তার কম্পাঙ্কটা কমে যাওয়া, রাইট? তার কম্পাঙ্কটা কমে যাবে, কারণ একটা ভারী বস্তু তার ওভাবে কাঁপতে পারবে না। তাহলে মোম লাগানো হয়েছে মানে ভর বাড়ানো হয়েছে, মানে কম্পাঙ্ক কমানো হয়েছে। কম্পাঙ্ক কমানোর ফলে অজানা জিনিসের, ধরো এটা হচ্ছে অজানা, এটা হচ্ছে জানা। হ্যাঁ, এখন ধরো কম্পাঙ্ক যদি কমে, ভর বাড়ানো হয়েছে, কম্পাঙ্ক কমলো, তাদের মধ্যকার পার্থক্য কমে গেছে, মিনিং অজানাটা বড় ছিল, অজানাটা বড় ছিল। এখন ধরো সিনারিওটা এরকম যে অজানাটা নিচে, এখন অজানাতে আমি ভর লাগাইছি, তার কম্পাঙ্ক গেছে কমে, তাহলে তাদের মধ্যবর্তী পার্থক্য মানে বিট, পার্থক্য মানে বিট, বিটটা গেল বেড়ে, মিনিং অজানাটা ছোট ছিল। আরেকবার বলি, কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে বিট। ঠিক আছে, এটা ধরো অজানা, এটা জানা। এখন ভর লাগানোর ফলে যদি কম্পাঙ্ক কমে যায়, কম্পাঙ্ক যদি কমে যায়, তাহলে জিনিসটা আসলে এভাবে, এর মাঝখানে পার্থক্যটা বিটটা কমে গেল, বিট কিন্তু কমে গেল। ঠিক আছে, মানে অজানাটা বেশি ছিল। এবার সিনারিও যদি এরকম হয়, তাহলে ভর লাগানোর ফলে এখানে চলে আসলো, বিট গেছে বেড়ে, অর্থাৎ কম্পাঙ্ক অজানাটার কম ছিল। ঠিক আছে, এই জিনিসটা চিন্তা করবো, তাহলে এখানে কোনো মানে মানে কনফিউশন হবে না। দেখো বিট সংখ্যা, বিট সংখ্যা যদি কমে, তাহলে অজানা কম্পাঙ্ক, বিট সংখ্যা কমে গেছে, বিট সংখ্যা কমে গেছে মানে এইভাবে ছিল, এই যে বিট সংখ্যা কমে গেল মানে অজানাটা বড়, অজানাটা বড়। ঠিক আছে, বাহুতে মোম লাগানো বিট সংখ্যা বেড়ে গেছে, বিট সংখ্যা বেড়ে গেছে, রাইট? তাহলে অজানাটা নিচে ছিল মানে ছোট, অজানাটা কি ছোট ছিল। জিনিসটা আর কোনো সন্দেহ আছে বলো? সন্দেহ কোনোভাবেই থাকার ফলা না, মানে সন্দেহ কোনোভাবেই থাকার কথা না। ঠিক আছে, লেটস গো। বিট কোন ঘটনার ফল? এই কি হলো? বিট হচ্ছে উপরিপাতন, রাইট? উপরিপাতনের ফলে কখনো কখনো বেশি কম কম্পাঙ্কের পার্থক্য ফলে যে উপরিপাতনটা ঘটে, সেটার ফলে বিটটা তৈরি হয়। এখানে দেখো কি বলতেছে, 10টা বিট উৎপন্ন করে, মানে পার্থক্য হচ্ছে 10, কম্পাঙ্কের পার্থক্য 10। তাহলে একটা যদি 480 হয়, তাহলে একটা হবে 490 অথবা 470। কি বলছে? বি এরটাই বেশি, তো বি এরটাই যদি বেশি হয়, তাহলে এ তো কম, 470। মানে এটা তো একটা ক্লাস 3 কে দিলেও মনে হয় পারবে। দুটি শব্দ উৎসের ক্রিয়ার লব্ধি শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমে হ্রাস পেতে পারে, প্রতি সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমে হ্রাস পেতে পারে, বিটি হচ্ছে 4টা, মানে বিট হচ্ছে 4টা, মানে আলটিমেটলি পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি মানেই তো বিট। কম্পাঙ্কের পার্থক্যের জন্য পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয় উপরিপাতনের ফলে, তো সেটাই হচ্ছে বিট। তাহলে উৎপন্ন, ওটাই চাইছে। আচ্ছা, ওটাই বিট। মেডিকেল এগুলো আসে, বুঝছো? তোমার যদি কনসেপ্ট জানা থাকে অ্যাকুরেটলি, তাহলে এগুলো কোনো ব্যাপারই না, পারা কোনো ব্যাপারই না। ঠিক আছে, কোনো গ্যাসে 50 সেন্টিমিটার 50.5 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট দুটি তরঙ্গ প্রতি সেকেন্ডে 6টা বিট উৎপন্ন করে, 6টা বিট উৎপন্ন করে।
লাগবে না। মানে এটা তো এভাবে আসলে লিখে যে 6টা বিট মানে কি f মাইনাস f2 না, ইকুয়ালস টু 6 আর এখান থেকে f কে আবার তুমি ধরো যে সূত্রগুলো শিখছো v বাই ল্যামডা, অনেক ঝামেলা, হাতে করার জন্য অনেক ঝামেলা। শব্দের ক্রিয়ায় প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করে। ওকে, ভেরি গুড। সর্বোচ্চ সর্বনিম্ন শব্দের মধ্যে সময় প্রতি সেকেন্ডে 5টা বিট মানে 1/5, 0.2 সেকেন্ড পর পর আমি হচ্ছে বিটগুলো শুনতে পাবো। ঠিক আছে, 0.2 সেকেন্ড পর পর সর্বোচ্চ শব্দ আসবে। মানে ধর আমি যদি এরকম চিন্তা করি, তাহলে এই জায়গাতে 0.2তে, আবার এই জায়গাতেও 0.2। ঠিক আছে, মানে 5টা বিট উৎপন্ন করে, মানে কম্পাঙ্কের পার্থক্য 5। অ্যান্ড তার মানে যে সর্বোচ্চ শব্দটা সেটা কখন কখন প্রডিউস করবে 1/5। ঠিক আছে, 1/5 মানে কম্পাঙ্ককে বিপরীত করলেই তো পর্যায়কাল মিলে। তো 0.2 হচ্ছে আমার এতক্ষণ পরপর সর্বোচ্চ শব্দটা আসবে। সে বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, অর্থাৎ তার অর্ধেক সময়টা, তাহলে 0.2 এর অর্ধেক যেটা 0.1। ঠিক আছে, মানে সর্বোচ্চ দুইটা পরপর আসবে কখন, যখন হচ্ছে 0.2 সেকেন্ড আসে। ঠিক আছে, মানে বিটটাকে যদি উল্টাই দিই, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন কখন আসবে, 1/5 কে আবার 2 ভাগ দিতে হবে, বা 1/10। ওকে, দুটি সুর শলাকার কম্পাঙ্ক যথাক্রমে এটা এটা কত সময় পর পর বিট উৎপন্ন করে। আচ্ছা দেখো তো, কম্পাঙ্ক বিট উৎপন্ন করে মানে কত সময় পর পর সর্বোচ্চ শব্দটা তুমি শুনতে পাবা। এদের কম্পাঙ্কের পার্থক্য তো 5, অর্থাৎ বিট উৎপন্ন করবে 1/5, মানে টি তো 1/f না, সেক্ষেত্রে 0.2 সেকেন্ড পর পর সে বিট উৎপন্ন করবে। ভেরি গুড। এ ও বি দুটি সুর শলাকা একটি গ্যাসে এরকম 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 বাঁধ। ভূমিকম্প হতে উৎপন্ন কোন পর্যায়ে? ভূমিকম্প তো শব্দেতর তরঙ্গ। ঠিক আছে, মানে ওটা আমাদের ইনফ্রাসনিক। কিছুক্ষণ আগে পড়লাম না সুন্দর টার্মটা, ইনফ্রা মানে কম, ইনফ্রাসনিক। গ্যাস মাধ্যমে শব্দের বেগ এর উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। জিনিসটা মনে রাখতে হবে, ভি সমানুপাতিক রুট টি, ভি সমানুপাতিক রুট টি। ঠিক আছে, ওই যে সিআরএমএস সমানুপাতিক রুট টি না, সেরকমই আর কি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ এটা মনে রাখতে হবে। এটা মনে রাখা ছাড়া তো উপায় নেই। দেখো সুর কি স্বর কি, অনেক ঝামেলা হয় তাই না। সুর একটা সুন্দর শব্দ, ছোট একটা শব্দ তাই না, কোনো জটিলতা নেই। স্বরে আবার একটা যুক্তাক্ষর আছে। তো সুর মানে জাস্ট একটা কম্পাঙ্ক, সুর মানে একটা কম্পাঙ্ক। হ্যাঁ, এটার ইংরেজিটা কি, মানে সুরের ইংরেজি হচ্ছে টোন। জিনিসটাকে এইভাবে উচ্চারণ করবে, টোন, রাইট। মানে তুমি একটা কম্পাঙ্ক যদি দাও, টোন টোন টোন, তাই না, একটা কম্পাঙ্কের জন্য টোন আসতেছে। তাহলে এই দুটা শব্দে মিন করা হচ্ছে একটা কম্পাঙ্ক, একটা কম্পাঙ্ক। আর যদি শব্দটা হয়ে যায় স্বর, যার ইংরেজি হচ্ছে নোট, সেটা তখন একাধিক কম্পাঙ্ক। তাহলে কিভাবে মনে রাখবা, টোন মানে একটা কম্পাঙ্ক, নোট একাধিক কম্পাঙ্ক, তাহলে এটার সাথে যুক্তাক্ষরটা মিলে স্বর। আর সুর মানে হচ্ছে টোন মানে হচ্ছে একটা কম্পাঙ্ক। তাহলে সুর মানে টোন মানে একটি, স্বর একের অধিক। কি জিনিসগুলো সহজ করতে পারতেছি নাকি পারতেছি না বলো। মূল সুর বা মৌলিক সুর হচ্ছে কোন স্বরের মধ্যে বিদ্যমান সুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক, মৌলিক সুর মানে কম্পাঙ্ক যেটা সবচেয়ে কম, মানে ওটাই তো ফার্স্ট সুর, ওখান থেকে তো শুরু হবে আমার, তাই অষ্টকে যাবে, কর্ড তৈরি করবে, তাহলে যেটা সবচেয়ে কম সেটা। স্বর সমসংগতিপূর্ণ স্বর সমষ্টিকে বলা হয় হচ্ছে স্বরগ্রাম। মানে স্বর সমষ্টি যখন সুন্দর একটা সাউন্ড, মানে আমি একটা তৈরি করলাম যে হ্যাঁ এই জিনিসটা সুন্দর, যেমন সারেগামাপা, রাইট। তো এটা হচ্ছে আমার স্বরগ্রাম। অষ্টক কি, অষ্টক হচ্ছে যখন কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, যেমন একটা সা পরে আরেকটা সা পাবো, তাই না, তো সেটা হচ্ছে অষ্টক। এই যে কম্পাঙ্কটা দ্বিগুণ, ওটাকে অষ্টক বলে বা অক্টেভ বলে, অক্টেট, যাই হোক। সুর বিরাম হচ্ছে এটা কিন্তু বিট, এটা কিন্তু আরেক টপিক, গুলানো যাবে না। সুর বিরাম হচ্ছে
কম্পাঙ্কের অনুপাত এন্ড এই সুর বিরামের একটা ছক আছে, এই সেকেন্ডটা মুখস্থ করবা, ঠিক আছে? যদি এই সেকেন্ড ভুল আছে, নিউমেরেশনে কি করছে জানি না। এই ত্রয়ী কি? ত্রয়ী হচ্ছে 4:5:6। জিনিসটা কখনোই ভুল করা যাবে না, ঠিক আছে? অনেকে ধরো 3:4:5 এরকম এরকম চিন্তা করে, বাট না, 4:5:6। আর যখন আমি জিনিসটা কর্ড বলবো, কর্ডে তখন প্রথমটার অষ্টক চলে আসে 4:5। এই জন্য কর্ডটা শুনতে সুন্দর লাগে, কারণ ওখানে অষ্টক আছে একটা, 8. এই যে 8টা 4-এর অষ্টকটা দ্বিগুণ, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, তাহলে ওইটা হচ্ছে আমাদের কর্ড। ওকে, আর এটা হচ্ছে ট্রায়াড, ঠিক আছে? মিউজিক বুঝতে হবে না, জাস্ট যেটা বলতেছি সেটা বুঝো। ট্রায়াড বা ত্রয়ী হচ্ছে 4:5:6, ঠিক আছে? আর কর্ড যখন প্রথমটার অষ্টক চলে আসে, তাহলে ত্রয়ী এখন দেখো কোনটাতে 4:5:6 মিলে, আমি দেখাইতে পারতেছি না। নিচের কোনটি হারমোনিক? হারমোনিক মানে হচ্ছে কম্পাঙ্কগুলা, মানে গুণিতক, কম্পাঙ্কের গুণিতক, যে 50, 100, 150, এটা হারমোনিক, ঠিক আছে? 100 হচ্ছে তার অষ্টক, এটা তার পরের হারমোনিক। সলো কিভাবে সৃষ্টি হয়? একটা মাত্র, আর যদি অনেকগুলো বাজে তাহলে সেটা অর্কেস্ট্রা হয়ে যাবে। তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4:5:6, মানে এটা ত্রয়ী বা ট্রায়াড। স্বর সঙ্গতি মনে হয় কর্ড, যতদূর মনে পড়ে, একটু দেখে নিও ইংরেজি কোনটা, আসলে এইসব বাংলা ইউজ করে তো ঝামেলা। তো যাই হোক, এটা যদি কর্ড হয়ে থাকে তাহলে সেটা 4:5:6:8। অর্ধস্বরের সুরানুপাত এটা, ওই তো মনে রাখতে হবে। তবে এটাতে জোর দিবা বেশি, কারণ যেহেতু এটা অনুশীলনীতে আছে, আর বাকিগুলো আসলে দরকার, ছকে আছে তো আসলে কিছু করার নাই। টানা তারে স্থির তরঙ্গ উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে এটা ব্যতিচার হয়, মানে বাকিগুলো হবে না তাই। কারণ মেইন কারণ হচ্ছে উপরিপাতন, মানে এইভাবে যাচ্ছিল, এদিক থেকে এসে উপরিপাতন করে সে স্থির তরঙ্গ করে দিছে। তো আলটিমেটলি উপরিপাতন থেকে তো ব্যতিচারও সৃষ্টি হয়, সো একই ব্যাপার, ঠিক আছে? উপরিপাতন বা ব্যতিচার, হ্যাঁ, বাকিগুলো যেহেতু হবে না তাই। নির্দিষ্ট একটি টানা তার 1000 হার্জ কম্পাঙ্ক সৃষ্টি করে, যদি একই তার উপরিউক্ত কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্ক সৃষ্টি করে তাহলে তারের টান হবে, একটা সূত্র আছে 1/f। T equals to 1/2L, আরে √T/μ। f হচ্ছে 1/2L √T/μ। এই মিউ হচ্ছে আবার, এই মিউ কি? একক দৈর্ঘ্যে ভর, তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে f সমানুপাতিক √T না? তাহলে কম্পাঙ্ক যদি দ্বিগুণ করতে হয় তাহলে তারের টানকে আমাকে 4 গুণ করতে হবে, তারের টানকে কি 4 গুণ করতে হবে। এখন দেখো তো এই জিনিসটাকে, এখান থেকে আলটিমেটলি এই সূত্রটা চলে আসে, ঠিক আছে? সূত্রটা ধরো আমি একটু এখানে বের করার চেষ্টা করি। টান যদি বের করতে চাই তাহলে টি, তাহলে দেখো বর্গ করতে হবে আগে, তাহলে f² 4L², বর্গ করলাম, তাহলে T/μ ওদিকে থাকলো, মিউকে ওদিকে নিয়ে গুণ দিলাম, পেলাম টি। মিউ মানে হচ্ছে m/l, তাহলে টি হচ্ছে f² 4L² m/l, f² 4ml, ঠিক আছে? তুমি একটা সূত্র মনে রাখবা, এইটা তুমি বের করবে পরীক্ষা হলে, এমন কোনো কঠিন কিছু না। f² 4ml, তাহলে এটা, তাহলে কোনটা হলো? এটা। একটি টানা তারে কি বলে এখন, টান যদি 4 গুণ করে দিই, টান 4 গুণ করে দিলে কম্পাঙ্ক দ্বিগুণ, f সমানুপাতিক √T না, 1/12 √T/μ দ্বিগুণ, ঠিক আছে? একমুখ বন্ধ একটি নলে একটি শব্দ তরঙ্গ সৃষ্টি করা হচ্ছে, একমুখ বন্ধ, ওকে? এত কিছু তোমাকে জানতে হবে না, তুমি ওই জিনিসটা, ওখানে একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা চাইলে পড়তে পারো, ঠিক আছে? স্যার জাস্ট এই কোশ্চেনটা কেমনে সলভ করতে হয় এটা বলি। হ্যাঁ, নলের দৈর্ঘ্য এমনভাবে ঠিক করা হলো যেন নলের ভেতর সর্বোচ্চ জোরালো হয়, যা ইচ্ছা হোক। নলের ভেতর শব্দ তরঙ্গের প্রকৃতি, দেখো শব্দ মানেই হচ্ছে লম্বিক তরঙ্গ, শব্দ মানেই লম্বিক তরঙ্গ, লম্বিক, এই দুটো পাদ, শব্দ মানেই লম্বিক তরঙ্গ। এখন একমুখ বন্ধ একটি নলে একটি শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয়েছে, নলের দৈর্ঘ্য এমনভাবে ঠিক করা হলো
এখন একমুখ বন্ধন হলে স্থির তরঙ্গ তৈরি হয়, একমুখ বন্ধন হলে স্থির তরঙ্গ তৈরি হয়, তাই উত্তর হচ্ছে এটা, অগ্রগামী না, ঠিক আছে, স্থির তরঙ্গ তৈরি হয়, স্থির তরঙ্গ তৈরি হয়। অ্যান্ড এটা ধরো এইভাবে এইভাবে যায় আর কি, ঠিক আছে, মানে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দ্বিগুণ বৃদ্ধি পায়। যাই হোক, ওটা লাগবে না, এটা জানো যে একমুখ বন্ধ হলে সেখানে স্থির তরঙ্গ তৈরি হবে, অ্যান্ড শব্দ মানেই হচ্ছে লম্বিক তরঙ্গ, ঠিক আছে, শেষ শেষ। তাহলে এই চ্যাপ্টার এটাই, এই চ্যাপ্টার এটাই, আশা করা যায় এই চ্যাপ্টার অনেকটাই সহজ করে দিচ্ছি, খুব একটা ভুলও নাই উত্তরে, দেখা যাচ্ছে মাত্র 2টা ছিল মনে হয় ভুল, তাই না, এরকম পাওয়াটা খুব রেয়ার কেস, তো ভুলগুলো আসলে কি করবা, মেনে নিতে হবে আর কি। তো আজকের মতো এটাই, এই চ্যাপ্টার হচ্ছে হলো, আর মাত্র আমাদের একটা চ্যাপ্টার বাকি দেখতেছে, তপনের মানে তপন স্যারের ফার্স্ট পেপারে। তো ভালো থাকো, দেখা হবে পরের চ্যাপ্টারে।